ডেইরিটা হচ্ছে একটা গভীর সমুদ্র। এখানে আসলে মানে ওরকম পারদর্শী না হলে সাঁতরানো খুব কষ্ট হয়ে যায়। যে আগে গরুর রচনা পড়তে হবে যে গরুটা কি। আসলে টাকা আছে, গরু কিনতে পারতেছি, কিন্তু কেন লস হচ্ছে সেটা তো বাই করতে পারতেছি না, আইডেন্টিফাই করতে পারতেছি না। কষ্ট করছি। পরে একটা সময় আমরা চিন্তা করছি যে এই গরু আসলে ডেইরি বাদ দিয়ে দিব, এখানে এত লস দিতে আর মানে আমরা ইচ্ছুক না, আর পারতেছিও না। তো আমরা যদি কম্পেয়ার টু ডেইরির সাথে যদি কম্পেয়ার করি, সেই ক্ষেত্রে ফ্যাটেনিং ডেইরি দুইটার মধ্যে আপনি কোনটাতে সফল যদি বলি ফ্যাটেনিং ডেইরি ভিতরে ফ্যাটেনিংটা আমি বলবো। এগুলো খুব কালারফুল গরু, এই যে কালারফুল গরু এগুলো মনে করেন যে আমার 550 দামে আপনাকে কিনতে হয়েছে। রেট দেখে কি করবেন আপনি? হোক না 5,000 টাকা কেজি, না কেন 5,000 টাকা কেজি মাংস আমি দিব? মার্কেট যেটা আছে সেটাই, আমি ওইটা গ্যারান্টি দিতে পারি। 19-20 হতে পারে আমার কথার বাইরে, এর বেশি হবে না। আর উদ্যোক্তার কথা বলতে গেলে যারা নতুন আসতে চাচ্ছে যে আমি ফার্ম দিব, এরকম প্রায় আসে আমার কাছে। আমার অনেক ছোট ভাইরা আছে বা অপরিচিত কেউ আসে। আমি প্রথমত আসলেই বলি তোমরা আগে গরুর রচনা পড়ো। যে গরু কি এটা জানো, গরু কিভাবে চলে, তার চলাফেরা কি, কি খায়, কিভাবে ঘুমায়, এটা আগে রচনা পড়ো। রচনাটা পড়া তারপরে তোমরা গরুতে নামো, এবং যখন নামবা তখন প্রথমত তোমরা ফ্যাটেনিংয়ে যাও। গাভীতে ডেরিতে কেউ আগায়ও না। আজকে আমরা যাচ্ছি সাভারের আকরানে রাখাল রেঞ্জ নামের একটি এগ্রো প্রজেক্টে, যেখানে উদ্যোক্তা জুয়েল রহমান আর তার দুই বন্ধু মিলে শুরুতে ডেইরি ফার্ম, পরবর্তীতে গরু মোটাতাজাকরণ এবং সর্বশেষ ব্রয়লার মুরগি পালন করছেন। 2014 সালে তাদের খামারটি শুরু হয় ডেইরি প্রজেক্ট দিয়ে। শুরুতে আসে বড় ধরনের ধাক্কা। গরু ক্রয় থেকে শুরু করে পরিচর্যা, চিকিৎসা সবকিছুতেই ছিল ভুলে ভরা। যেখানে তাদের এই ডেইরি প্রজেক্ট নিয়ে ছিল সফল হওয়ার চিন্তা, সেখানে লাভের বদলে লসের সম্মুখীন হন তারা, এবং একটা পর্যায়ে তাদের মূলধনও তারা হারিয়ে ফেলছিলেন। এবং সবশেষ তারা সিদ্ধান্ত নেন এই ডেইরি প্রজেক্টটি বন্ধ করে দেওয়ার। পরবর্তীতে তারা এই সেক্টরে কিছু অভিজ্ঞ ভাইদের পরামর্শে এই ডেইরি প্রজেক্টটি আরও কিছুদিন কন্টিনিউ করেন, এবং ডেইরির পাশাপাশি তারা গরু মোটাতাজাকরণের দিকেও মনোযোগ দেন। পরবর্তীতে তারা গরু মোটাতাজাকরণে বেশ সফল হন। তাদের খামারে যে গরুগুলো রয়েছে তার অধিকাংশই দুধ দেয় 30 লিটারের অধিক, এবং জুয়েল ভাই বলছিলেন যে কেউ যদি ডেইরি প্রজেক্ট করতে চায় তাহলে তাকে অবশ্যই 20 লিটারের অধিক দুধ দেয় এমন গাভী দিয়ে খামারের যাত্রা শুরু করার। রাখাল রেঞ্জ এগ্রো ফার্মটি এখন শুধুমাত্র ডেইরি প্রজেক্টেই সীমাবদ্ধ নয়, এখন তারা গরু মোটাতাজাকরণ করছেন এবং পোলট্রি মুরগি পালনের দিকেও মনোযোগ দিয়েছেন। এবারের কুরবানি ঈদ উপলক্ষেই তারা বেশ কিছু গরু প্রস্তুত করছেন। গরু মোটাতাজাকরণের জন্য তারা দেশি এবং ছোট থেকে মাঝারি গরুগুলোকেই প্রাধান্য দিয়েছেন, যে গরুগুলো কুরবানির ঈদের সময় থাকে সবচাইতে বেশি চাহিদা। আর এই রাখাল রেঞ্জ এগ্রো ফার্মটি যার হাত ধরে ঘুরে দাঁড়িয়েছে তিনি উদ্যোক্তা জুয়েল রহমান ভাই। তার প্রতিটি কথা এত গুরুত্বপূর্ণ এবং তিনি এত সুন্দর করে কথাগুলো বলছিলেন যে আমি নিজেই অবাক হয়ে শুনছিলাম। একটি স্বপ্ন কিভাবে শেষ হতে হতেও আবারও ঘুরে দাঁড়ালো, কিভাবে সফলতার মুখ দেখল, সেটি যেন রাখাল রেঞ্জের গল্প। প্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো উদ্যোক্তা জুয়েল রহমান ভাইয়ের সাথে, যার হাত ধরেই ঘুরে দাঁড়িয়েছিল রাখাল রেঞ্জ এগ্রো ফার্মটি। আপনারা অবশ্যই আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। জুয়েল ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা তো আপনাদের গরুর প্রজেক্টে এখন আছি এবং এখানে আমরা ডেইরি সেক্টরে প্রথমে এসেছি, পাশাপাশি আপনারা ফ্যাটেনিংও করছেন, তাই না? জি। আপনাদের যে উদ্যোক্তা হওয়ার যে শুরুটা বা এর পিছনের যে একটা গল্প থাকে, সেটা একটু আমাদেরকে সংক্ষেপে বলেন যে কিভাবে এই উদ্যোক্তা হওয়ার চিন্তা আসলো বা গরু পালন করবেন এই চিন্তাটা কিভাবে শুরু হয়েছিল, এটা নিয়ে আমাদেরকে একটু সংক্ষেপে বলেন। সেটা হচ্ছে 2014 সালের ঘটনা। আমার প্রথমত আমি এই গরু ফার্ম দেওয়ার একটা উদ্যোগ নেই, তা বেশ 2টা বন্ধু মিলে। তো ওই সময় হয় নাই, এটা মিসিং হয়েছে। তারপরে আমার আরও 2টা ফ্রেন্ড, এটা আমরা পার্টনারে ব্যবসা করতেছি। আমার আরও 2টা ফ্রেন্ড আছে, ওরা জাপানে পিএইচডি করে আসছে। আসার পরে ওদের সাথে যখন বললাম, বসার পরে বললো যে ঠিক আছে এবার আমরা তাহলে শুরু করতে পারি। তো সেখানে আইসা তখন আমরা এখানে স্টার্ট করলাম যে ডেইরি দিয়ে ফার্স্টে। তো ডেইরি দিয়ে ফার্স্টে শুরু করছি। সেটার চিন্তা ভাবনা ছিল এরকম যে একটা গরু কিনবো, সেই গরু দুধ দিবে, সে দুধ ঢেলে বিক্রি করব, বিক্রি করে যে টাকা আসবে ওর খাবারের টাকা, আর যে যেখানে কাজ করবে রাখাল ও ওর স্যালারিটা নিতে পারবে।
আসলে ওই উদ্যোগে আইসা ফার্স্ট তো আমরা 2টা গরু কিনি, কেনার পরে নামার পরে দেখলাম যে আসলে ওইভাবে আমার যেভাবে প্ল্যান করে নামছি ওইভাবে হচ্ছে না। কারণ ডেইরিটা হচ্ছে একটা গভীর সমুদ্র, এখানে আসলে মানে ওরকম পারদর্শী না হলে সাঁতরানো খুব কষ্ট হয়ে যায়। তো নামার পরে আমরা বুঝতে পারলাম যে আসলে আমাদের ডিসিশনে ভুল ছিল। ডেইরি ফার্স্ট অফ অল আমাদের জন্য ছিল প্রয়োজন না। আমাদের যদি এই ফার্ম দেওয়ার যেহেতু উদ্যোগ আমাদের ছিল বা ইচ্ছা পোষণ করছি, সেই ক্ষেত্রে আমাদের স্টার্টিংয়ে দরকার ছিল প্যাটার্নিং দিয়ে, যে আগে গরুর রচনা পড়তে হবে, যে গরুটা কি, ওর ডিটেলস আমাদের জানতে হবে, ও আসলে কিভাবে জীবন পরিচালনা করে। এইটার সম্পর্কে যখন জানা যাবে তখন আমি ওর প্রতি এটা কাজ করতে সুবিধা হবে। তাই সেই ক্ষেত্রে ডেইরিটা হচ্ছে এরকম একটা, যে আমি আসলে এখানে মানে অনেক লসের মুখে চলে গেছি। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে ডেইরি এখন বর্তমানে যদি ওই সময় চিন্তা করি, নামার পরে আমি অনেক মানে হাঁপাইয়া গেছি যে হচ্ছে না। এরকম করে 2টা গরুর পরে আরো 2টা গরু কিনলাম, যে না এবার যদি একটু হয়তোবা দুধ বাড়ে বা দুধ বেশি হলে হয়তোবা আমাদের প্রতি মাসে যে ভর্তুকিটা লাগতো, 2টা গরু দিয়ে আমাদের প্রতি মাসে ভর্তুকি দিতে হইতো, রাখালের বেতন দিতে হইতো, গরুর খাদ্যের টাকার ভিতরে ভর্তুকি লাগতো। প্রতি মাসে দেখা গেছে খরচ হচ্ছে 1,50,000 টাকা পকেট থেকে ভর্তি হইতেছে। তখন আমরা চিন্তা করলাম আরো 2টা গরু কিনি, আরো 2টা গরু কিনে নিয়ে আসলাম। আসলে টাকা আছে, গরু কিনতে পারতেছি, কিন্তু কেন লস হচ্ছে সেটা তো বাই করতে পারতেছি না, আইডেন্টিফাই করতে পারতেছি না। গরু কনসেপ্ট করতেছে না, গরুর একের পর একটা সমস্যা সৃষ্টি হচ্ছে অর্গানে, যেরকম ম্যাস্টাইটিস, সেই ম্যাস্টাইটিস আক্রমণ করতেছে। তো ওই চিকিৎসা করতে গেলে গরু কনসেপ্ট ঠিকমতো থাকতেছে না, যদি গরু ধরে সেখানে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হইতেছে। তো এরকম অনেক ফেস করতেছে, একের পর এক সমস্যা ফেস করতেছে, কিন্তু গরুর সম্বন্ধে আসলে আমরা কোনো জানি না, অভিজ্ঞতা ছিল না, যার কারণে আমাদের এই সমস্যাগুলো ফেস করছি। বিগত আমরা 2 বছর খুব কষ্ট করছি। পরে একটা সময় আমরা চিন্তা করছি যে এই গরু আসলে ডেইরি বাদ দিয়ে দিব, এখানে এত লস দিতে আর মানে আমরা ইচ্ছুক না, আর পারতেছিও না। তো ওই মুহূর্তে আমার কিছু বড় ভাইয়া ছিল, ওনাদের আমি কাছে গেলাম, ডাকলাম, ওনাদের সাথে আলাপ আলোচনা করলাম। তখন ওরা বললো যে আসলে এটা নিয়ে আগে স্টাডি করো, ডেইরি নিয়ে আগে স্টাডি করো। তুমি তো প্রথম ভুল করছো যে তুমি ডেইরি নিয়ে দাঁড়াইছো, এটা অনেক বড় প্রজেক্ট, এটা আসলে অনেক রিস্কের প্রজেক্ট, এটা সবাই সাহস করতে পারে না, তুমি সাহস করছো, এটাই অনেক কিছু। তো তুমি এটা জায়গায় স্টাডি করো যে আসলে গাই গরু কি, তারপরে তুমি এটা দেখবা ইয়া করে। তখন আমি এই স্টাডি শুরু করলাম, জায়গায় এখনো আমি স্টাডি করতেছি। ভালো জাত উন্নয়ন, ভালো জাতের গরু কেনা, যেমন আমরা গরু কিনছি, প্রথমত গরু কেনার পরে আমরা ধরা খাইছিল 10 লিটার দুধ দেয়, এরকম গরু 10 লিটার দুধ তো অনেক দুধ, কিন্তু ভুল, এটা আমাদের জন্য মানে এটা ফার্মের জন্য সম্পূর্ণ ভুল ডিসিশন। 10 লিটার দুধের গরু আসলে ফার্মের জন্য না। তারপরে এটা আমরা জাত উন্নয়ন করলাম যে না আমরা ভালো জাতের গরু কিনবো, এরপরে নামলাম স্টাডি করা শুরু হতে। তারপরে শিখলাম হচ্ছে গিয়ে ভালো এআই দ্বারা এটাকে বাচ্চা কনসেপ্ট করা যায় কিভাবে, এবং বাচ্চা কনসেপ্ট না হলে কী কী করণীয়, ঠিক আছে, হিট পিরিয়ডগুলো ঠিক মতো টাইমিং করা। এই টোটালি স্টাডি যখন করা শুরু করলাম, বিগত আমরা এই 1 বছর ধরে ব্রেক ইভেনে আছি। এই 1 বছর আমরা এই ডেরিতে ব্রেক ইভেনে আছি, যে আমাদের এখন ভরতে হচ্ছে না, যা আসতেছে তা দিয়ে আমরা ডেরি চলতেছে। ও এবার আমাকে 36 কেজি দুধ দিচ্ছে, ওয়াও, ঠিক আছে, 36 কেজি। হ্যাঁ, এই জাত উন্নয়ন যেটা শিখতে হবে, আমি যেটা বললাম স্টাডি করছি। এরপরে ওর কি বাচ্চা আছে? হ্যাঁ, ওর বাচ্চা হচ্ছে এটা ওয়াও, এবিএস স্টাইগার। তা ও ফার্স্ট ল্যাকটেশনে আমরা আশা করতেছি 20-এর উপরে দুধ পাবো প্রথম ল্যাকটেশনে। হ্যাঁ, তো অলমোস্ট ও হিটে চলে আসছে। হ্যাঁ, আমি এখনো সিমন দেইনি, যে আর একটু ভারী হোক, একটু অ্যাডাল হোক, তাহলে আমি ওর সিমনটা দিব। হ্যাঁ, যেমন এটা হচ্ছে ব্রাকেট, ওর এই ফার্স্ট ল্যাকটেশনে প্রথম বাচ্চা হয়েছে, প্রথম বিয়ানে ওর দুধ পাইছে কত 24 পাওয়া গেছে প্রথম বিয়া। তার মানে ও যখন 3 নাম্বার যাবে ও 34-35 কেজি দুধ ও দিবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো এই যে ব্যাপারগুলো, শিখার যে ব্যাপারগুলো, এগুলো আসলে আমি মানে এই ব্যাপারগুলোতে অজানা ছিলাম। যখন আমার এই সেক্টরে কিছু বড় ভাই আছে, তাদের শরণাপন্ন হলাম, তখন তারা আমাকে স্টাডি করতে বললো এবং তারা আমাকে হেল্প করলো, সহযোগিতা করলো। যখন আমি এটা ব্যাপার জানা শুরু করলাম, তখন থেকে আল্লাহর রহমতে আমি ইমপ্রুভমেন্ট চলে আসলাম, ভালো একটা লোক। এখন এই 35-36 লিটার দুধের গরু, এই ল্যাকটেশনের গরুগুলারে আপনি একজন ভালো লোক দ্বারা যদি দুধগুলোকে না টানান, তা সেই ক্ষেত্রে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। ওই ম্যাস্টারের যেটাই বলি চলে আসবে। যেমন ওর দুধ 4 বার দোয়াইতে হয়। এখন একটা আনারি লোককে দিলে সে 2 বার দোয়াবে, সে তো জানে সকালবেলা একবার, বিকালবেলা একবার, কিন্তু ভুল। ওটা 10 লিটার দুধের গরু না যে সকাল আর বিকালে দোয়াইলে আমি হয়ে গেল।
ও হচ্ছে গিয়ে 35-36 লিটার দুধের গরু। ওকে ঠিক রাখতে হলে আপনার 4 বার দুধ পানাইতে হবে, টানতে হবে, ওকে আপনার 3 বার টানতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো ভালো একটা দক্ষ লোক দ্বারা সম্ভব। আপনি অদক্ষ লোক রাখবেন, আপনিও মরছেন। প্রিয় দর্শক, আমরা এখন জুয়েল ভাইয়ের ফার্মের যে পাশে ফ্যাটেনিং করা হচ্ছে সেই পাশে আমরা এসেছি, এবং আপনারা দেখছেন যে এখানে অধিকাংশ গরুগুলোই উনি মাঝারি সাইজের যে গরু অর্থাৎ দেশি জাতের গরুগুলো উনি এখানে পালন করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এবং সবগুলো গরুই কিন্তু খুবই সুন্দর, যেরকম কালার, পাশাপাশি খুব বেশি যে ফ্যাট সেটাও কিন্তু আমরা দেখছি না, অর্থাৎ অনেকটা প্রাকৃতিক পরিবেশেই তিনি পালন করছেন। আমরা জুয়েল ভাইয়ের সাথেই কথা বলবো, বলে তার এই গরুগুলো সম্পর্কে জানবো। এই সব গরুই কি আপনার কুরবানির জন্য সব প্রস্তুত? কোরবানির জন্য প্রস্তুত। বাহ, এবং সাইজটাও মোটামুটি মাঝারি বা একটু ছোটর মধ্যেই। অনেকেই তো দেখি অনেক বড় বড় গরু পালন করেন, সেখান থেকে আপনি এরকম ছোট গরুগুলোর প্রতি কেন? আমি গেছে বছর বড় গরু কালেকশন করছিলাম, বিক্রি করছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আমি বিক্রি করতে পারছি। কিন্তু ঘটনা হচ্ছে গেছে বছরে আমার কাছে ছোট গরুর খুব কাস্টমার আসছিল, ছোট ছোট দেশি গরু খুঁজছে। তো এই কারণে এবার আমি কিছু চরের গরু, এই দেশি চরের গরুগুলো আমি কালেকশন করছি। এই এগুলো দেখবো এই পাশে ঠিক আছে? একেবারে ছোট। হ্যাঁ, এগুলো ছোট গরু, সব দাতা গরু। এই সব দেশি চরের। অনেকে বলতেছে ভাই আমাকে ছোট গরু দেন, বেশি বাজেট নাই, 70,000-75,000 টাকার ভিতরে বাজেট, এরকম একটা গরু দেন। তো ওই হিসেব করে চিন্তা করলাম যে ঠিক আছে, তাহলে এবার আমি ছোট গরু তুলি। এবার আমি বড় গরু খুব কমই তুলছি, আমার ছোট গরু এবার বেশি বড়, যে আমি এই সাইজের গরুগুলাই দিই, একদম দেশি গরুগুলো। এখন আপনার এখানে আছে কতগুলো গরু? আমার এখন মানে গরু আছে টোটাল এখানে 20টার মতো, আর বিক্রি হয়ে গেছে 16টা, এখনো বিক্রি হয়নি। এখনো বিক্রি হয় না? হ্যাঁ, বুকিং হয়ে গেছে প্রায় 6-7টার মতো বুকিং হয়ে গেছে আমার। আচ্ছা আচ্ছা। তো আমরা যদি কম্পেয়ার টু ডেইরির সাথে যদি কম্পেয়ার করি, সেই ক্ষেত্রে ফ্যাটেনিং, ডেইরি দুইটার মধ্যে আপনি কোনটাতে সফল? সফল যদি বলি ফ্যাটেনিং ডেইরি ভিতরে ফ্যাটেনিংটা আমি বলবো। হ্যাঁ, কারণ ফ্যাটেনিংটা হচ্ছে রোগবালাই কম, মানসিক টেনশনটাও কম থাকে এটার ভিতরে, কারণ এটার দুধ দইতে হয় না, এটার প্রতি প্রতিদিন কনসেপ্ট করার চিন্তা থাকে না, প্রতিদিন এটার প্রতি একটা এক্সট্রা ওই যে এটা আবার সকাল বিকাল রাত্রে যে একটা টেনশন থাকে যে গরুটা দুধ দোহানো হচ্ছে কিনা, দুধ ঠিক মতো আসতেছে কিনা, দুধ কমতেছে কিনা, এগুলোর উপরে নির্ভর করে গরুর একটা তার সুস্থতা। এখন আমার শারীরিক ওই জিনিসগুলো লাগে না। আচ্ছা আচ্ছা। আমার ওর হচ্ছে সুস্থতা দরকার, যে সুস্থ আছে কিনা গরুগুলো, সে সুস্থ থাকার জন্য যেগুলো নিয়মিত ভ্যাকসিন করার দরকার। যেমন আমরা একটা গরু এনে ফার্স্টে কৃমি করাই, কৃমি করানোর 1 সপ্তাহ প্রথমত কৃমি করা, তাই লিভারটনিক চালাই। আজকে কৃমি করাইছি, কালকে থেকে লিভারটনিক শুরু হয়ে গেল। 1 সপ্তাহ পর বা তার 10 দিন পরেই আমি ভ্যাকসিন করায় দিই, কৃমি শেষ ভ্যাকসিন করায় দিই। ভ্যাকসিনের পরে তারপর তার খাবারের সাথে যেটুকু প্রয়োজন আমাদের আপনার এই ক্যালসিয়াম, জিঙ্ক, আয়রন এগুলো আমরা দেই। এরপরে যদি কোনো শর্ট থাকে সেটা আমরা ইঞ্জেকশন দিই, যেমন ক্যাটাফস, এমাইনো, এগুলো আমরা প্রয়োজন ক্ষেত্রে দিই, নাহলে দেওয়া লাগে না। আর এই কারণে গরুর এটা ঠিক মতো নিয়মিত থাকলে আর প্রতিদিন একটা করে চেক দিলে হ্যাঁ গরু সুস্থ আছে আলহামদুলিল্লাহ। ফ্যাটেনিং এ টেনশন কম, খুবই টেনশন কম। আচ্ছা। হ্যাঁ, যার কারণে মনে করেন একটা লোক দিয়ে আমি মনে করেন মোটামুটি আমি 20টা গরু আমি মেনটেন করতে পারি, 30টা গরু দিলেও সে মেনটেন করতে পারে একটা লোক দিয়ে। ডেইরিতে পক্ষে সম্ভব না, ডেইরি একটা লোক দিয়ে আমার সর্ব 5টা গরু আমি সম্ভব অনেক বিষয়। তো সেই ক্ষেত্রে ওইটার থেকে এটা লাভবান প্রজেক্ট। আমি এই জন্যই ওইটাতে বললাম যে ডেইরিতে না এসে প্রথমত যে আসুক ফার্স্টে ফ্যাটেনিং এ থাকা ভালো। আচ্ছা, আগে গরু সম্বন্ধে জানবে, সে 2টা টাকা লস হবে না, তার লাভ হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? কারণ কোনো মানুষ যদি নাইমাই ফার্স্টে লস দেখে সে কিন্তু তার মনটা ভেঙে যায়। ঠিক আছে? এই ক্ষেত্রে আমি মনে করি সবাই ফ্যাটেনিং এ আসো, গরু পালো। একটা গরু প্রপারলি 5 মাস পাললে সে মোটামুটি মজা করা যায়। তখন দেখা গেছে মার্কেটে বিক্রি করলে তার কিছু টাকা সে এখান থেকে আর্ন করতে পারে। ঠিক আছে? তো ওই ক্ষেত্রে আমি ফ্যাটেনিংটা বেস্ট মনে করি এবং এটা লাভজনক একটা প্রজেক্ট গরুর ক্ষেত্রে। আচ্ছা, আপনার এখানে যে গরুগুলো রয়েছে খাবারের ক্ষেত্রে আপনারা কেমন খাবার খাওয়ান? হ্যাঁ, খাবারের ভিতরে আমরা প্রথমত খাবার দিচ্ছি দানা খাবার, যেটা আমাদের মানে যেটা অঙ্ক আমাদের মানে সাবার থেকে বা আমাদের আপনার যুব উন্নয়ন থেকে যেটা আমরা মানে শিখে আসছি, সেটা হচ্ছে গিয়ে বডি ওয়েটে 1.5 বা 1.2 এরকম। তো 1.5টাকে আমি কাউন্ট করি। তো ওইটা দানা খাবার আমরা হিসাব করে দিই, সেই দানা খাবারটা আমরা বানাই নিই। এক হচ্ছে গিয়ে আমার কুড়া ভুসি, এটা একটা রেশিও ধরে আমরা বানাই। বানানোর পরে সেখানে খৈল টোল দিয়ে ওইটা আমরা খাওয়াই 1.5। তার সাথে আমরা দেই হচ্ছে গিয়ে ঘাস, যেহেতু আমাদের ঢাকার পাশে ঘাসের সংকট, এখানে ঘাস পাওয়া যায় না। আমরা ব্রাকের যে সাইলেন্সটা ওটা ইউজ করি, ওটা ভালো মান ভালো ভুট্টার,
হ্যাঁ, ফার্মেন্টেশন করা যে ভুট্টার সাইলেজটা, ওইটা আমরা খাওয়াই। ওইটা আমরা খাওয়াই যে ঘাসের চাহিদা শুধু পূরণ না, ঘাসের চাহিদাও তো পূরণ করে, প্লাস হচ্ছে গিয়ে প্রোটিনের মাত্রা আরো বাড়ায় তুলে। তা এই দানা খাবার আমাদের বানানো, আর হচ্ছে গিয়ে পাশাপাশি হচ্ছে গিয়ে আপনার এই ভুট্টার সাইলেজটা দিই। আর আরেকটা ইউজ করি হচ্ছে ভুট্টা ফার্মেন্টেশন, যেটা হচ্ছে গিয়ে আমরা ভুট্টা ফার্মেন্টেশন করে দিই, ভুট্টা পাউডারটাকে ফার্মেন্টেশন করে ওইটা আমরা একবেলা খাওয়াই, যেটাও খুব পুষ্টিকর এবং খুব প্রোটিনের মাত্রা ভালো। তো এই তিনটা জিনিস আমরা এদেরকে নিয়মিত খাওয়াই। আর খ্যার দিই, খ্যারে তো আমাদের কোনো পুষ্টি না, খ্যার হচ্ছে জাস্ট অসুস্থ থাকার জন্য। খ্যারটা দেওয়া হচ্ছে এই কারণে, আজকে খাচ্ছে ভালো দানা খাবার, ভুট্টা ফার্মেন্টেশন, তারপরে হচ্ছে গিয়ে এই ভুট্টার সাইলেজ, এগুলো খাওয়ার পরে ওর পেটে যেন গ্যাস ট্যাস না করে, তার জন্য আমরা খ্যারটা দিই। খ্যারটা দিলে দেখা গেছে বিকাল দিয়ে খ্যার দিলাম, সারা রাত সেটা জাবর কাটলো। জাবর কাটলে ওর রোমেনটা ভালো থাকলে, ডাইজেশন ভালো থাকে, ঠিক আছে, ওর রোমেনটা ভালো কাজ করে, এই হিসেব করে খ্যারটা দিয়ে দিই। তা এই হচ্ছে গিয়ে আমাদের সারের জন্য খাবারের রেশিও, মানে মোটামুটি প্রাকৃতিক খাবারের উপর ন্যাচারাল খাবার, সম্পূর্ণ ন্যাচারাল খাবার, পুরাই ন্যাচারাল। আমাদের এই মিক্সড যে খাবারটা, কুড়া ভুসি, সয়াবিনের খৈল, আপনার মুসুরির ভুসি, অ্যাঙ্কর ভুসি, এগুলো মিলায়া আমরা একটা খাবার তৈরি করি। আচ্ছা আচ্ছা, দাঁতের গরু, ঠিক আছে। হ্যাঁ, এগুলা সবগুলোই তো কুরবানির জন্য রেডি না? হ্যাঁ, সবগুলো কোরবানির জন্য। এই গরুগুলোর ওয়েট সম্পর্কে আপনার এইগুলা হচ্ছে গিয়ে আমার 200-র কাছাকাছি, 150 থেকে 200 কেজি লাইভ ওয়েট 200 থাকবে। কেজি ওজন হবে। হ্যাঁ, 150 থেকে 200 কেজি লাইভ ওয়েট থাকবে আবার। আচ্ছা, আপনারা কি এবার কুরবানিতে কিভাবে বিক্রি করতে চান? লাইভ ওয়েটে বিক্রি করতেছি আমরা, প্রতিবার লাইভ ওয়েটে বিক্রি করি। আচ্ছা এখানে লাইভ ওয়েট বিক্রি করি আমরা 500 থেকে 550, এটা ডিপেন্ড করে হচ্ছে কালারের উপরে। আচ্ছা আচ্ছা, কারণ আমি যখন গরুগুলো কিনতে যাই, সেই প্রত্যন্ত অঞ্চলে যখন কিনতে যাই, সেখানেও আমার এই কালারের উপরে ভেরিফাই করে আমার দাম দিয়ে কিনতে হয়। আচ্ছা। একই গরু, একই সাইজ, দাতা গরু, তার লাল টকটক একটা সুন্দর সুদর্শন গরু কিনতে গেলে আমার ওই গরুতে 10,000 টাকা বেশি দিয়ে কিনতে হবে। বেশি দিতে হবে, ঠিক আছে, কারণ কোরবানির ক্ষেত্রে সবাই তো সুদর্শন গরুটাই খুঁজতেছে, যে সুন্দর সুদর্শন একটা গরু চাই আমার, যেটা কোরবানি দিব। আচ্ছা, তা ওই ক্ষেত্রে ওই গরুগুলো আমার 550 টাকা করে লাইভ ওয়েট বিক্রি করতে হইতাছে, যেগুলা মানে কালারফুল গরু। আর কালার যেগুলো নাই, যেমন এগুলো 510 টাকা, 500 টাকা এই লাইভ ওয়েট। 500 টাকা সর্বনিম্ন আমার এখানে প্রাইস, আর 550 টাকাটা সর্বোচ্চ প্রাইস। আচ্ছা, এর ভিতরে সে যেটা পছন্দ করে সেটার কথা বলে হয়তো বা কিছুটা ইয়ে করা যাবে, তাই না? আচ্ছা, প্রিয় দর্শক, আমরা আর একটু সামনে এগিয়ে যাই। যে এখানে গরুগুলো একটু তুলনামূলকভাবে বড় সাইজের, এগুলো কি জাতের গরু? এগুলো সব দেশি গরু এবার আমার। এবার কোন, হ্যাঁ, গেছেবার আমি শাহিওয়াল আনছি, এবার আমি সব দেশি গরু আনছি। সব দেশি গরু। আপনার পায়ের নলিগুলো দেখেন চিকন চিকন, সব নলিগুলো পুরো দেশি গরু। আচ্ছা, যেমন এই যে এই গরুগুলো, এগুলো খুব কালারফুল গরু, এই যে কালারফুল গরু, এগুলো মনে করেন যে আমার 550 দামে আপনাকে কিনতে হয়েছে। এবার এগুলো বিক্রি করে ফেলছি, এগুলো সোল্ড আউট। এগুলো হচ্ছে কি আপনার 550 করে বিক্রি হয়ে গেছে, সোল্ড আউট হয়ে গেছে। এগুলো এই পাশে যেগুলো দেখতেছি, এগুলো এখনো আছে, এগুলো মিডিয়াম সাইজ, এগুলো আছে। এগুলো 510, 520, 530 এরকম আছে। সেই ক্ষেত্রে কেমন দাম আসবে একটা গরু? এগুলো 1,20,25, 1,30। আর শুরুর দিকে যেগুলো দেখছিলাম ওগুলো আসবে হচ্ছে আপনার 80, 85, 75 থেকে শুরু করে 80, 85, মানে 100 নিচে থাকবে, মানে সব 100 নিচে থাকবে। হ্যাঁ, আর এগুলো 100 থেকে 150 ভিতরে থাকবে, 150 ভিতরে থাকবে। আর ওই যে চারটা ওই গরুগুলো বড় গরু 150 থেকে 200 ভিতরে থাকবে। ও আচ্ছা আচ্ছা, প্রাইসটাও কিন্তু মোটামুটি রিজনেবলই মনে হয়। রিজনেবল এখানে। আর আমি স্কেল করে একবারে দিয়ে দিব, খালি পেটে স্কেল করি আমি। ও আচ্ছা, একদম খালি পেটে স্কেল করে দিয়ে দিই। এবং আপনারা কি হোম ডেলিভারির কোনো ব্যবস্থা রাখেন? হ্যাঁ, হোম ডেলিভারি। আচ্ছা, একটা সুস্থ গরু পাবে, সুস্থ গরু আমি এখান থেকে দিব। 2 দাঁতানো গরু দিব, যেটা কোরবানির জন্য একদম উপযুক্ত একটা গরু। আর 3 নাম্বার হচ্ছে যেটা স্কেলে কেন নিবে সে। হ্যাঁ, আমি তো ভাই স্কেলে নিব না, আমি তো ঠিকাই নিব। কোরবানি আসলে তো লাভ লসের হিসাব করা হয় না, কারণ কোনো গরু মাংস দেখেন আপনার 3000 টাকা কেজিও পড়ে। আমার এখান থেকে গরু নিলে আমি তাকে এটা ডিগ্রেশন দিতে পারবো যে বর্তমান 800 টাকা যে মাংসর দর, সেটা সে পাবে লাইভ ওয়েটে নিলে। কারণ আমাদের লাইভ ওয়েটটা হিসাব করি, আমি যেমন এই গরুটা যদি ডেলিভারি দেওয়ার সময় যখন স্কেল করি, তখন আমি এটা নোট করি, তখন আমি বলে দেই যে ভাই এটাতে মাংস এতটুকু হবে, হয়তো 5 কেজি কম হবে, 5 কেজি বেশি হবে, এই কম, এর বাইরে যাবে না। তো কেন হবে? এই গরুটা মনে করেন আপনার আসলে 200 কেজি, আমি তাকে বলে দেই এটা 55% টিকবে, 45% বাদ যাবে। এই বাতের ভিতরেও কিছু জিনিস টিকে, সেটা হচ্ছে কি আপনার সেট বলি আমরা, ভুঁড়ি, পা, মাথা, কলিজা, গিলা, গুদ্দা, এগুলো হচ্ছে ওই বাত, যে 45% যে বাত হয়েছে ওর ভিতরে কিন্তু এইটাও পড়ছে। ঠিক আছে, আপনি মাংস হাড় সহ পাবেন আপনি 55%। তখন আপনি ওইটা যদি আপনি ওই দামের সাথে ক্যালকুলেশন করেন, দেখেন আপনার মাংস কেজি পড়ে যাবে 800 টাকা।
তা আপনি মার্কেট দর, আপনি তো মানে একটা গরু, হ্যাঁ আমি কোরবানি দিচ্ছি কিন্তু আমি গরু কিনতে গেলাম, ভাই গরু আমার মাংস কেজি এটা মাথায় মানে এটা দেওয়া যাবে না, এটা চিন্তা করা যাবে না, এটা হোক 5,000 টাকা কেজি। এটা আমাদের দেশে প্রথমত কিছু লোকের একটা ব্ল্যাকমেল শুরু করে দিচ্ছে যে এটা কোরবানি দিবেন, টাকার দিকে তাকানকে। কিন্তু আমার তো একটা মার্কেটের একটা ভ্যালু থাকতে হবে, আমি কমও নেবো না, আমি বেশিও দেবো না। আমি কেন 800 টাকা কেজি মাংস আমি 3,000 টাকা কেজি দিতে যাবো? অবশ্যই। ঠিক আছে, আমি কমও দিব না যে ভাই আমি 800 টাকা কেজি মাংস চলতেছে বর্তমান প্রাইসে বাংলাদেশে, আমি এটা ভাই 500 টাকা কেজি খুঁজবো, তাহলে তো এটা আমার হলো না। সম্ভব না। আমার যেটা মার্কেট প্রাইস আছে আমি সেই প্রাইস অনুযায়ী আমি কোরবানি দিব। তো ওই যে প্রাইসটা ওইটাকে নির্ধারণ করতে গেলে আমাদের কাছে আমি ওইটার গ্যারান্টি দিতে পারি যে ফার্ম হিসেবে, আমি একটা ফার্মার হিসেবে আমি বলতে পারি যে আপনি আমার কাছ থেকে গরু কিনেন, আমি আপনাকে ওইটা দিতে পারবো। হয়তোবা 19 কি 20 হবে আমার কথার বাইরে, এর বাইরে কিছু না, 18-20 কোনোদিনও হবে না। এইটা লাইভ ওয়েটা নিলে আপনি লাভবানের কিছু নাই কোরবানির জন্য, আপনি মার্কেট থেকে বেশি একটা আপনাকে কেউ ঠকাইতে পারবো না। আপনাকে এটা তো দুর্বলতা ধরে মানে আমি কোরবানি দিব দেখে অনেকে কিন্তু এটা একটা ব্ল্যাকমেল করে যে কোরবানি দেওয়ার এই জিনিসটা একটা ব্যবসা, এটা রেট দেখে কি করবেন আপনি, হোক না 5,000 টাকা কেজি, না কেন 5,000 টাকা কেজি মাংস আমি দিব, মার্কেট যেটা আছে সেটাই, আমি ওইটা গ্যারান্টি দিতে পারি। 19-20 হতে পারে আমার কথার বাইরে, এর বেশি হবে না। আর উদ্যোক্তার কথা বলতে গেলে যারা নতুন আসতে চাচ্ছে যে আমি ফার্ম দিব, এরকম প্রায় আসে আমার কাছে, আমার অনেক ছোট ভাইরা আছে বা অপরিচিত কেউ আসে। আমি প্রথমত আসলেই বলি তোমরা আগে গরুর রচনা পড়ো, যে গরু কি এটা জানো, গরু কিভাবে চলে, তার চলাফেরা কি খায়, কিভাবে ঘুমায়, এটা আগে রচনা পড়ো। রচনাটা পড়া তারপরে তোমরা গরুতে নামো, এবং যখন নামবা তখন প্রথমত তোমরা ফ্যাটেনিংয়ে যাও। গাভীতে ডেরিতে কেউ আগায়ও না, কারণ ডেরিটা দেখা যায় চোখে খুব সুন্দর যে দুধ দিচ্ছে, প্রতিদিন ইনকাম হচ্ছে, কিন্তু ওইটার ব্যাপারটা তোমরা অনেক মানে ওইটা যতটা চোখে ভালো দেখা যাচ্ছে ততটা আসলে ওইটা মানে ভালো না, ওটা প্রফিটেবল না। ওটা প্রফিটেবল আছে, ওটা সবচেয়ে ভালো ব্যবসা আছে, কিন্তু ওইটা বুঝতে হবে, কিন্তু ওইটা না বুঝে তোমরা কেউ ওখানে যাও না। ফ্যাটেনিংটা করো, ফ্যাটেনিং করলে তোমরা মোটামুটি গরুর সম্বন্ধে আরও কিছু জানতে পারবা, গরুর সম্পর্কের ব্যাপারে সব জানতে পারবা, গরুর রচনাটা বুঝতে পারবা যে না রচনা পড়ছি, এবার আমি প্র্যাকটিক্যালি দেখতেছি যে গরু আসলে কি আছে আর গরু কিভাবে চলাফেরা করে। তখন তোমরা 2-4-5 বছর করে তারপর তোমরা ডেরিতে যাও, কারণ ডেইরি অনেক মানে রিস্ক একটা প্রজেক্ট। আচ্ছা। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম সাভারের আকরানের রাখাল রেঞ্জ থেকে। আমরা আমাদের আজকের ভিডিওর একেবারে শেষ পর্যায়ে। আমাদের আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল স্বদেশ এগ্রোকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।